হ্যালো, আমি মামুনি। তোমাদের চায়ের আড্ডায় আমি থাকছি। গল্পে গল্পে জমজমাট। আমি নয়ন। আজ আমার বিয়ে। বাড়ি ভর্তি লোকজন, অনেক আত্মীয় স্বজন। আমি বাবার একটাই ছেলে, তাই বাবা আমার বিয়েতে কোনো কার্পণ্য করেনি। যেখানে যত আত্মীয় স্বজন ছিল প্রত্যেককে নিমন্ত্রণ করা হয়েছে। দেখাশোনা করে বিয়ে আমাদের। দেখাশোনা করে হলেও প্রায় 9 মাস বন্ধুত্ব আমাদের। বিয়ের শুভ দিন ঠিকঠাক হচ্ছিল না বলে এত পিছিয়ে ডেটটা করা হয়েছিল। এই 9 মাস আমরা ফোনে কথা বলি, নানা জায়গায় দেখা করি। খুব অল্প সময়ে আমরা দুজন দুজনের বন্ধু হয়ে উঠি। শুধু বিয়ের দিনটার অপেক্ষা। পাত্রীর নাম অর্পিতা। অর্পিতা খুব ভালো মেয়ে। মানুষের সাথে মিশলেই বোঝা যায় যে কে কেমন। আমরা তো 9 মাস ধরে চিনি একে অপরকে। যাই হোক, আজ রাত 8টা 25 মিনিটে আমার বিয়ের লগ্ন। সবাই মিলে বিয়ে বাড়ি পৌঁছলাম, অর্পিতার বাড়িতে। সব নিয়মকরণ কমপ্লিট। বিয়েতে বসলাম। পুরোহিত মশাই বলল পাত্রীকে আনতে। সবাই হৈ হৈ করে পাত্রীকে তুলতে গেল। আমি অপেক্ষায় ছিলাম কখন অর্পিতাকে দেখতে পারবো। নতুন কনের সাজে অর্পিতাকে দেখতে খুব সুন্দর দেখাবে, দু চোখ ভরে দেখব। প্রায় মিনিট 10 হয়ে গেল, মেয়ে এলো না। শুনলাম একটা মেয়ের করুণ চিৎকার। আমি ভয় পেয়ে গেলাম। সবার চিৎকার শুনে ছুটে গেল সবাই কনের ঘরের দিকে। কিন্তু আমি বিয়ের পিঁড়ি ছেড়ে উঠতে পারলাম না, বুঝতে পারলাম না কি হচ্ছে ওই ঘরে। ইতিমধ্যে খবর এলো পাত্রী খুন হয়েছে। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এক লাফে উঠে দৌড়ে চলে গেলাম পাত্রীর ঘরে, মানে অর্পিতার ঘরে। দেখি অর্পিতা মেঝেতে খুন হয়ে পড়ে আছে, গলার শিরা কেটে খুন। আমি এই দৃশ্য দেখে চোখ সরিয়ে নিই। অর্পিতা এক মর্মান্তিক দৃশ্য, চোখে দেখা যায় না। আমি দেখতে পারছিলাম না। ঘর থেকে বেরিয়ে এলাম, ওইখানেই বসে পড়ি ব্যালকনিতে। অর্পিতার বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ল। থেমে গেল সানায়ের সুর। সানায়ের সুর থেমে কান্নার সুরে বিয়ে বাড়ি গম গম করছিল। আমি আর ও ঘরে যাইনি, চুপটি করে বসে আছি। ভাবতে পারিনি আমার বিয়ের দিন এই মর্মান্তিক ঘটনা ঘটবে। ভেবে উঠতে পারছিলাম না কি করা উচিত। কিছুক্ষণ পর পুলিশ এলো। পুলিশ ইতিমধ্যে বডি বের করলো ঘর থেকে। আমি অর্পিতার দিকে আর দুবার তাকাইনি। পুলিশ বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ করলো, কি করে হলো, কে প্রথম দেখেছে। আমাকে কিছু জিজ্ঞেস করলো না, পুলিশ চলে গেল। আমাকে সবাই তুলে বাড়ি নিয়ে এলো। আমি বাড়ি চলে এসেছি। কোনো হুঁশ নেই, কেমন যেন ঘোরের মধ্যে আছি। পাশ থেকে জেঠিমণি গায়ে হাত দিয়ে বলল, ওর বাবাই বাড়ি চলে এসেছে, নামতে হবে তো এবার। আমি দেখলাম সত্যি তাই। গাড়ি থেকে নেমে ঘরে চলে এলাম। কাউকে কোনো কথা বললাম না। আমি মনে মনে শান্তি পাচ্ছিলাম না। অস্থির অস্থির লাগছিল শরীরটা। যেমন করে হোক আমাকে জানতেই হবে অর্পিতাকে কে মেরেছে, কেনই বা মেরেছে। কি এমন ঘটনা ঘটলো যে আমার অজান্তেই এত কাণ্ড ঘটে গেল। ইতিমধ্যে পুলিশের ডাক পড়লো। আমি সেদিন আর বেরোইনি বাড়ি থেকে। পরের দিন সকালবেলা গেলাম পুলিশ স্টেশনে। পুলিশ আমায় জিজ্ঞাসাবাদ করলো। জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিল। আমি বেরিয়ে আসছিলাম, আসার সময় বলল, লোকাল ছেড়ে কোথাও যাবেন না, আবার দরকার হলে ডাকবো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি বাড়ি চলে এলাম। পুলিশ তদন্ত চালালেও আমার শান্তি নেই। মনে হচ্ছে এক্ষুনি মনে থাকা প্রশ্নের উত্তরগুলো খুঁজে পায়। অর্পিতাকে পোস্টমর্টম করতে পাঠালো। কাল রিপোর্ট আসবে। কালকের দিনের অপেক্ষায়, তারপর জানতে পারবো। যথারীতি রিপোর্ট এলো। আমি পুলিশ স্টেশন গেলাম। পুলিশ জানালো অর্পিতা মৃত্যুর আগে মানসিক অশান্তি ভোগ করেছে। কিছু নিয়ে কথা কাটাকাটি, ধস্তাধস্তি হয়েছে। শরীরে দাগ পাওয়া গেছে, গলার শিরা কেটে মৃত্যু। তবে শিরা কাটাটা ছুরি দিয়ে নয়, অন্য কোনো সুচালো বস্তু দিয়ে। আমি বললাম কে এমন করতে পারে। পুলিশ বলল সেটা জানার জন্যই তো তদন্ত চালাচ্ছি। যত বড়ই কিলার হোক না কেন, পার পাবে না। সবাই সন্দেহের তালিকায়, আপনিও। আমি কিছু বললাম না, বাড়ি চলে এলাম। নানা তদন্ত চলছিল, কিছুতেই ধরা পড়ছিল না খুনি। আমি পুলিশের ওপরে ভরসা করে হাত গুটিয়ে থাকলাম না। তদন্ত শুরু করলাম গোপনে। অর্পিতার পুরনো সব বন্ধু বান্ধবীদের বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করি, যদি কোনো ক্লু পাওয়া যায়। মোটামুটি সবার কথা শুনলাম, কিন্তু কিচ্ছু জানতে পারলাম না। অপর্ণা বলে একটি মেয়ের কাছে শুনলাম অর্পিতার নাকি অনেক আগে একটি মেয়ের সাথে মেশে থাকতো একসাথে, কলেজে পড়াকালীন।
আমি অ্যাড্রেস চাইলাম। অপর্ণা বলল, মেয়েটির নাম মৌসুমী। আমি একবার দেখেছি, কিন্তু কোথায় থাকে আমি সঠিক বলতে পারবো না। অনেক দিন আগেকার ঘটনা। আমি কলেজে যাই। কলেজে গিয়ে মেসের অ্যাড্রেস নিই। সেই মেসে পৌঁছাই। বাড়ির মালিককে জিজ্ঞাসা করলাম। জিজ্ঞেস করাই বলল, অর্পিতা বলে একটি মেয়ে থাকতো, ওর সাথে মৌসুমী বলে একটি মেয়ে রুমমেট ছিল। আমি মৌসুমীর অ্যাড্রেস চাইলাম। ভদ্রলোকটি দিতে রাজি হয় না। আমি সব ঘটনা খুলে বলাই সে আমায় অ্যাড্রেস দিল। আমি মৌসুমীর বাড়ির অ্যাড্রেসে চলে যাই। বাড়িতে গিয়ে দেখি ওর মা একা। মৌসুমীর খোঁজ করতেই বলল সে কোম্পানির কাজে দিল্লি থাকে। ফোন নাম্বার চাইতে সেও প্রথমে রাজি হয় না। সব ঘটনা খুলে বলাই ফোন নাম্বার দিল। ফোন করলাম, জানালাম সবটা। আমি ওর সাথে দেখা করতে চাইলাম। ও বলল আমার সময় নেই, এখন ছুটি পাবো না। আমি দেরি না করে দিল্লি চলে গেলাম, ওর সাথে দেখা করলাম। আমি জানতে চাইলাম ওদের মেসে থাকাকালীন সব ঘটনাগুলো, কলেজের ঘটনা। মৌসুমী বলল সবটা, কিন্তু কিচ্ছু তথ্য জানা গেল না যা থেকে কোনো সন্দেহ আসে। মৌসুমী বলল অর্পিতার একটা বয়ফ্রেন্ড ছিল, এটা আমি জানতাম, কিন্তু তার নাম কি আমি জানি না। অর্পিতাকে একদিন জিজ্ঞেস করেছিলাম, সে বাবার ভয়ে নাম বলেনি। বলল নাম বলা যাবে না, সবাই জানলে বাবার কানে কথাটা চলে যাবে। সেই ভয়ে সে কাউকে নামটা বলতো না, কিন্তু বয়ফ্রেন্ড ছিল সেটা আমরা সবাই জানতাম। সে নাম না বলায় আমি আর কোনোদিনও জানতে চাইনি। তবে ছেলেটিকে আমি এক দুবার দেখেছিলাম, গাড়ি করে নিতে আসতো অর্পিতাকে। আমি ভাবলাম হয়তো এর থেকে সূত্রপাত। আমার এত দূরে আসা বৃথা হলো, কোনো প্রমাণই জোগাড় করতে পারলাম না। আমি ফিরে আসি। পুলিশকে কিছু জানাইনি। আমার বুঝতে অসুবিধা হলো না, পুলিশ মোটা ঘুষ খেয়ে হাত গুটিয়ে বসে আছে, কোনো তদন্ত নেই, শুধু লোক দেখানো তদন্ত। সরকারের তেল পুড়িয়ে কিছু কিছু জায়গায় গিয়ে চা খাওয়া আর আড্ডা দেওয়া, এই আর কি। আমি বাড়ি ফিরতেই আমার দাদা আমাকে বলল, দিল্লি গিয়েছিলি? আমি বললাম হ্যাঁ। সব ঘটনা খুলে বললাম। দাদা বলল, দেখ যা হবার হয়ে গেছে, আর এই নিয়ে পড়ে থাকিস না, সব ভুলে যা, নতুন করে সব শুরু কর। আমি বললাম না দাদা, আমি জানতে চাই কি এমন হলো যে ওর পিতাকে খুন করতে হলো। দাদা চলে গেল। আমাদের বাড়ি আর জেঠুর বাড়ি একটু দূর, এই 1 কিলোমিটার মতো। মৌসুমী আমাকে একদিন ফোন করে বলল, আমি 2 দিনের মধ্যে বাড়ি যাচ্ছি, কিছু ছবি আছে আমার কাছে। আমি বললাম ছবি মানে? বলল আমরা একবার কলেজ পিকনিকে ঘুরতে গিয়েছিলাম, তখনকার কিছু ছবি। সেখানে ওই ছেলেটিও ছিল, মানে অর্পিতাকে গাড়ি করে নামিয়ে দিয়েছিল। ও গাড়ি থেকে নামছিল, আমি তখন ওর ছবি তুলেছিলাম। কাচের ভেতর ছিল ছেলেটি, কাচ আটকানো, মুখটা ভালো স্পষ্ট নয়। অনেক দিন আগেকার ক্যামেরা, এখনকার ক্যামেরার মতো অত উন্নত নয়। আমি বললাম মুখটা বোঝা না গেলে আমি আইডেন্টিফাই করব কি করে? তবুও বললাম আচ্ছা ঠিক আছে, দিয়ে যেও। অপর্ণা আমায় 2 দিন পর ছবিগুলো দিয়ে গেল। আমি ওর সামনে খুলিনি, বাড়ি নিয়ে চলে এলাম। দেখলাম পিকনিকের নানান ছবি, এক এক করে দেখছিলাম ছবিগুলো ভালোভাবে। দেখতেই দেখলাম গাড়ি থেকে নামতে সময়কার ছবি, অনেক দূর থেকে তোলা। ছবিটির মুখ ভালো বোঝা যাচ্ছে না। ছবিটি প্রিন্টারে ফেলে কম্পিউটারে জুম করে দেখলাম, আবছা একটা মুখ, চিনতে পারা যাচ্ছে না। ভালো করে দেখতেই দেখলাম স্টিয়ারিংয়ে রাখা হাতটি। এই হাতটা আমার খুব চেনা, দেখে চমকে গেলাম। হাতের বুড়ো আঙুলে আংটি দেখে। আংটিটা হীরের, প্লাটিনাম দিয়ে বাঁধানো, খুব দামি। এই আংটিটা ফোল্ড করা যেত, মানে স্বাভাবিক গোল আংটির মতো নয়। আংটিটি খোলার দরকার হলে ভাঁজ করে খোলা যেত, আবার পরার দরকার হলে ভাঁজ করে পরা হতো, একটু অন্য স্টাইলের। এই আংটিটা আমার দাদার, আর কারো না, আমার দাদা বিলাস। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি আংটির দিকে, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। দাদা, দাদা অপর্ণার বয়ফ্রেন্ড। আমাকে এতদিন কেউ ওরা বলেনি। খুব রাগ হলো ওর পিতার ওপর, ঘেন্না জন্মালো। আমি ওকে এত ভালোবাসলাম, ও এত বড় ঘটনা আমার থেকে লুকিয়ে গেল। কিন্তু এর কারণটি জানার আমার কৌতূহল আরও বেড়ে গেল। কি কারণে এত রহস্য, কি কারণেই বা মৃত্যু? দাদা ওর পিতার এক্স বয়ফ্রেন্ড ছিল, এটা আমি জানতে পারিনি কখনোই। দাদাও আমায় কোনোদিনও বলেনি। এর কারণটা আমাকে জানতে হবে। আমি দেরি না করে দাদাকে না কিছু জানিয়ে পুলিশের কাছে যাই, সব ঘটনাগুলো বলি, ছবিগুলো দেখাই। পুলিশ আমাকে বলল আপনি বাড়ি যান।
আমি দেখছি। আমি বেরিয়ে এলাম, বাড়ি আসছিলাম, দেখলাম দাদার গাড়ি নিয়ে আমার গাড়ির সামনে পথ আটকে দাঁড়ালো। আমি নামিনি। ও গাড়িটি পার্ক করে আমার গাড়িতে উঠে বসলো, বলল চ, তোর সাথে কথা আছে। একটা ফাঁকা মাঠে গেলাম, নেমে এলাম দুজনে। বললাম বল কি বলবি। দাদা বলল কেন গিয়েছিলি পুলিশের কাছে। আমি বললাম ও, পুলিশ তোকে বুঝি ফোন করে সব জানিয়ে দিয়েছে। কত টাকা দিয়েছিস পুলিশকে। দাদা এই কথা শুনে ঠাটি এক চড় মারলো আমার গালে। বলল বেশ করেছি, যখন সব জেনেই গেছিস তবে শোন। অর্পিতাকে আমি প্রথম একটা কলেজের ফাংশানে দেখি। প্রথম দেখাতেই ভালো লেগেছিল, ভাবলাম মেয়েটি বেশ ভালো, একটু কদিন টাইম পাস করা যাক। কিন্তু মেয়েটা একটু ন্যাকা টাইপের, কিছুতেই বড়শিতে গাচ্ছিল না। সেজন্য প্রথমে একটু নাটক করেছিলাম কদিন, তারপর দেখলাম একটু চিড়ে ভিজেছে। আমি ওর কাছে যেতেই প্রচণ্ড ন্যাকামো শুরু করতো। আমি ওর কাছে যেতে চাইতাম, কিন্তু ও রাজি হতো না, একটু বেশি ন্যাকা ছিল। মনে মনে রাগ হতো, তাও ওকে খুব কাছে পাওয়ার জন্য নাটক শুরু করলাম, প্রেমের নাটক। কিছুদিন পর ও আমাকে বিশ্বাস করতে শুরু করলো। এভাবেই চললো প্রায় বছর দুয়েক। ও আমাকে সত্যিই ভালোবেসে ফেলেছিল। আমাকে কদিন বলল বিয়ে করো বিয়ে করো। ধুর, এসব বিয়ে টিয়ে আমার আবার বাবা পোষায় না। আমি হ্যাঁ বলি বলি কদিন পর বিয়ে করব, এত তাড়া কিসের। কিন্তু ও আমার ওপরে দিন দিন বেশি আসক্ত হয়ে পড়ে। তারপর একদিন বাবার মুখে শুনলাম তোদের সম্পত্তির পরিমাণের হিসেব। আমার বাবাকে বঞ্চিত করে অল্প সামান্য কিছু দিয়ে তোর বাবাকে মানে কাকুর নামে সব লিখে দেয়। আমি বললাম হ্যাঁ, ঠাকুমা জেঠুকে বঞ্চিত করেছিল, তার একটা কারণ ছিল, তুইও তো জানিস কারণটা। দাদা বলল এত জেনে আমার লাভ নেই, আমার বাবা এত কিছু করেছে সব নিজের ট্যালেন্টে, আর তুই কিচ্ছু না করেই সব সম্পত্তি একাই ভোগ করবি, এটা তো আমি মানব না। ভাগ্যিস মা বাবার বাড়ির সম্পত্তি পেয়েছিল, তাই রেহাই। আমি বললাম হ্যাঁ, সে যেভাবেই হোক না কেন, এখন তোদের সম্পত্তি আমাদের দ্বিগুণ। দাদা বলল এটা আমার আর বাবার ট্যালেন্ট, কিন্তু দাদুর সম্পত্তি থেকে আমি বঞ্চিত হব না। দাদুর সম্পত্তির সমান ভাগ চাই আমার, পাই টু পাই। আমি বললাম হ্যাঁ, এই সম্পত্তির সাথে অর্পিতার মৃত্যুর কি কারণ। দাদা হেসে বলল এটাই তো, আমি অর্পিতাকে বলেছিলাম এই প্রস্তাব মেনে নিতে। আমি কাকুকে বলে তোর বিয়ের সম্বন্ধ পাঠাই অর্পিতার বাড়ি। প্রথমে অর্পিতা রাজি হয় না, উল্টোপাল্টা বলে, কিন্তু আমাকেও খুব ভালোবাসতো, এই সুযোগের সদ্ব্যবহার করি আমি। ও রাজি না হয় ওকে জলের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ওকে অজ্ঞান করি। তারপর ওর অজান্তেই কিছু নোংরা ছবি তুলে সেইগুলো দেখায় ওকে, ব্ল্যাকমেল করি। ও প্রথমে এটা দেখে খুব ঘাবড়ে যায়, কান্না করে, হাতে পায়ে ধরে, বলে আমি তোমায় এত ভালোবেসেছি, তুমি আমার সাথে এটা করতে পারলে, বিশ্বাসঘাতক। ধুর, এগুলো ভালোবাসা বিয়ে সব নাটক লাগে আমার কাছে। আমি তো তোমাকে এক রাত কাছে পাবো সেই আশায় দিন গুনছিলাম, কিন্তু তুমি এত ন্যাকা, রাজিই হচ্ছিলে না। কি করব বলো, আজ এক ঢিলে দুই পাখি মারলাম। তোমাকে আমি পেয়েও গেলাম, যেটার অপেক্ষা করছিলাম এতদিন, আর সম্পত্তি আমার হাতের মুঠো। অর্পিতা কাঁদছিল। ধুর, আমি এগুলো কান্নাকাটি একদম পছন্দ করি না। ওকে বললাম তুমি আমার ভাইকে বিয়ে করো, তারপরে ওকে ভালোবাসার জালে জড়িয়ে সব সম্পত্তি তোমার নামে লিখিয়ে নাও, তারপরে আমার নামে ট্রান্সফার করে দেবে। অর্পিতা রাজি হয় না, বলে আমি এত বড় অন্যায় করতে পারবো না কারোর সাথে। আমি বললাম তুমি পারলে ভালো, আর না পারলে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পৌঁছে যাবে এক্ষুনি। কি করবে ভাবো, তোমার হাতে সবটা। অর্পিতার কোনো উপায় ছিল না, আমায় হ্যাঁ করে দিল। তখন আমি কাকুকে বলে তোর আর অর্পিতার সম্বন্ধ ঠিক করি। এই পুরো প্ল্যানিংটা আমার ছিল, সব ঠিকঠাকই চলছিল। কিন্তু বিয়ের দিনে অর্পিতা ক্যাচাল আরম্ভ করলো। আমাকে ফোন করে বলল অর্পিতা নাকি আমার কাছে থাকা সব ছবিগুলো ওর কাছে নিয়ে নিয়েছে। আমি অবাক, এটা কি করে সম্ভব, ওই ছবিগুলো তো আমি ফাইলে করে আলমারিতে রেখেছিলাম। অর্পিতা বলল ও টাকা দিয়ে লোক ফিট করে কায়দা করে সব ছবিগুলো চুরি করে নিয়ে এসেছে। আমায় বলল আমি নয়নকেই বিয়ে করব, ও খুব ভালো ছেলে, আমি ওর সাথে 9 মাস মিশেছি, ও খুব ভালো ছেলে, আমি এটা বুঝতে পেরেছি। তোমরা নিজের দু ভাই হলেও ও তোমার মতো জানোয়ার নয়, অমানুষ নয়। তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কারণ সমস্ত ছবিগুলো আমি পুড়িয়ে দিয়েছি যজ্ঞের আগুনে।
সেই যজ্ঞের আগুনেই তোমার চোখের সামনে আমি নয়নকে বিয়ে করব। তুমি কিচ্ছু করতে পারবে না আমার। ওর কথাগুলো শুনে খুব রাগ হলো, খুব বুলি ফুটেছিল ওর। আমি অপেক্ষায় ছিলাম। যখন গাড়ি থেকে তুই নামলি, তোকে যখন সবাই বরণ করায় ব্যস্ত, তখন সেই ফাঁকে আমি ওর পিতার ঘরে ঢুকে পড়ি। আমি ঘরে গিয়ে বললাম, এটা তুমি ঠিক করলে না, ছবিগুলো কোথায় রেখেছো দাও, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। ওর পিতা আমাকে এক চড় মারল। আমি অবাক, এত বড় সাহস ওর, বিলাসের গায়ে হাত দেয়। আমি কি করব? রাগে মাথা ঠিক ছিল না। হাতের আংটিটা ফোল্ড করে খুলে ওর দুই দিকের ধারালো অংশটি দিয়ে ওর গলায় চালিয়ে দিলাম। ও মারা গেল। এবার বল, সব সম্পত্তি ভালোই ভালোই আমাকে দিবি, না ওর পিতার কাছে যাবি? খুব ভালোবাসিস না ওর পিতাকে? ওপরে গিয়ে একসাথে থাকবি? আমি বললাম, হ্যাঁ, তোর যখন সম্পত্তি চাই, তাহলে তোর সম্পত্তি তোকেই দিয়ে দেব, আমার আর দরকার নেই। দাদা বলল, গুড। আমি বাড়ি চলে এলাম। সকালবেলা কোর্টে গিয়ে জমা দিলাম দাদার সব স্বীকারোক্তি, যা কালকে দাদা নিজের মুখে বলেছে। আমি জানি ও যখন আমাকে ফাঁকা জায়গায় নিয়ে যেতে বলল, তখন আমি এটা শিওর ছিলাম ও কিছু না কিছু আমায় বলবে। আমি ওর সব কথা রেকর্ড করি ওর অজান্তে। আমি যদি সম্পত্তি ওকে না দিতে রাজি হতাম, তাহলে ও আমাকে ওর পিতার মতোই অবস্থা করত। তাই চালাকি করে বলে বেরিয়ে আসি। কোর্টের নির্দেশে পুলিশ অ্যারেস্ট করে দাদাকে।